যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সব কিছু করা যায়। পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে। সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগেও হয়েছে এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন এসছে। কেননা আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? না, আমি কাউকে বলতে বলিনি, এটা আমি চিন্তা করতে বলেছি। কারণ তখন তো আমরা আন্দোলন করেছিলাম একটা বিষয়ে। পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজোটে গিয়ে যে 2008 সালে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক, সবাই অংশগ্রহণ করেছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিপুলভাবে, আমাদের ছাড়াই। আমরাও কিন্তু 27টা বা সব সুদে মিলে 27টা 300 আসন পেয়েছিলাম। বিএনপি পেয়েছিল 29টা আসন, আমাদের কাছাকাছি ছিল। একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন। দোসর বলা হয়, আমি আবার বলছিলাম, আমি ছিলাম একমাত্র মহাজোটের মন্ত্রী সেই আমাদের দলের তরফ থেকে। আমি শেখ হাসিনার কোনো নির্দেশ যেটা আমি মনে করেছি জনকল্যাণমূলক নয়, জনস্বার্থে নয়, সেটা আমি করিনি। এবং এই কারণে আমি একবার রেজিগনেশন পর্যন্ত দিতে গিয়েছিলাম। আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে ইনকোয়ারি করে আমার কথাটা মেনে নেওয়া হয়েছে, যার জন্য আমি রেজিগনেশন দিইনি। সেই জায়গায় বলছি আমরা কোনো সময় অবৈধ কোনো কাজে কোনো সরকারের সঙ্গে থাকার সময় আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি বা ভালো করেছে, সেটা আমি যেটা বললাম, সংবিধান থাকাতে তারা সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে অনেক কিছু বেসিক রাইটস কার্টেল করা হয়েছে, অনেকখানি জনগণের অনেক কিছুতে সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে, যেগুলি যুক্তিসঙ্গত কিছু নয়। সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতির কিছু পরিবর্তন হয়। সেই প্রেক্ষিতেই আমরা এই প্রস্তাবগুলো দিচ্ছি। আমাদের শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে, শুধু এক্সিকিউটিভ প্রধান যিনি প্রধানমন্ত্রী, তার হাতে শুধু এক্সিকিউটিভ নয়, তার হাতে পার্লামেন্টকে 100% তার নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয়েছে। পার্লামেন্টের 70 ধারা দিয়ে দলীয় নেতাদের অন্য কোনোভাবেই দলের সমর্থনের বাইরে, দলেরকে সমর্থন ছাড়া অন্য কোনোভাবে ভোট দেওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। যে সরকার গঠন করে তারা সবসময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হয়। সংসদের যে কোনো প্রস্তাব পাশ করার জন্য সংখ্যাগরিষ্ঠই যথেষ্ট। শুধু সংবিধান পাশ করার জন্য, সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট পাশ করার জন্য, কোনো কিছু পাশ করার জন্য 2/3 মেজরিটি লাগে। আমাদের এই দুটো নির্বাচনের কথা বললাম, 8ম এবং 9ম সংশোধন, এই সংবিধান, এখানে কিন্তু 2/3 মেজরিটি ছিল। কারণ 2/3 মেজরিটি থাকলে একটি সরকারের পার্লামেন্টের যে কোনো প্রস্তাব যে কোনো সময় এবং সংবিধানের যে কোনো প্রস্তাব যে কোনো সময় পাশ করিয়ে নেওয়া সম্ভব। তাহলে পার্লামেন্ট কি হলো? পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে। কিন্তু পার্লামেন্টারি পদ্ধতির শাসন ব্যবস্থায় পার্লামেন্ট হওয়ার কথা সকল কর্মকাণ্ডের কেন্দ্রীভূত, ওয়েস্টমিনস্টার টাইপ। এটাকে কেন আমরা গ্রহণ করেছিলাম? যেহেতু এটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভালো ডেমোক্রেটিক সিস্টেম, এবং এই সিস্টেমটাতে গণতন্ত্র যতভাবে চর্চা করা যায় অন্য কোনো সিস্টেমে গণতন্ত্র সেভাবে চর্চা করা যায় না। উইনস্টন চার্চিল একবার ব্রিটিশের পার্লামেন্ট সম্পর্কে বলেছিলেন যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সব কিছু করা যায়। কিন্তু আমরা কি করেছি? পার্লামেন্টে কিছুই করা যায় না। কেন করেছি? যে আমরা মনে করেছি যে পার্লামেন্টে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে সরকারের স্থায়িত্ব থাকে না। যে কোনো সময়
ব্রিটিশ পার্লামেন্টের মতো সরকারি দলের লোকরাই তার বিরুদ্ধে ভোট দিয়ে কোনো বিল পাস করতে দেবে না। আবার নো কনফিডেন্স আনলে সরকারি দলই লোকরাই তাকে নো কনফিডেন্সে ফেল করে দিতে পারে যে কোনো সময়। তো সরকারের স্থায়িত্ব থাকে না, সরকারের কোনো কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে না। ফলে আমাদের সিস্টেম করা হচ্ছে এরকমভাবে যে আমরা সরকারকে নির্বিঘ্নে চালাতে দেব, কিন্তু এটা করতে গিয়ে পার্লামেন্টারি সিস্টেমের যেটা মূল স্পিরিট, যে পার্মানেন্ট সকল কাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছি, যেটা পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু সিস্টেম আছে, পাকিস্তানে একটা সিস্টেম আছে, অনেক জায়গায় কিছু কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে। পাকিস্তানে বলা হচ্ছে বাজেট পাসের সময়, নো কনফিডেন্সের সময় তারা সাপোর্ট দিতে হবে। আমি মনে করি এটা সঠিক হয়নি। ইন্ডিয়াতে একটা প্রস্তাব আছে, আমি এখানে এটা দিয়েছি। ইন্ডিয়ার পার্লামেন্টে, ইন্ডিয়ার সংবিধানে একটা ব্যবস্থা আছে এখানে, যেটা আমি এখানে দিয়েছি। সেটা হলো, আমার কাছে আছে, দশম তফসিল বোঝে না, 10th শিডিউল 10-এর 3 প্যারাগ্রাফে বলা আছে যে কোনো দল, সরকারি দল হোক যে দলের হোক, যদি 1/3 মেম্বার স্প্লিট হয়ে যায়, আমরা যদি মনে করি 1/3 যে একসাথে হয়ে গেলাম এবং তারপরে আমরা যে কোনো দিকে ভোট দেবো, কমপক্ষে 1/3 হতে হবে। তাতে করে হর্স ট্রেডিং, মানে পয়সা দিয়ে কিনে নিবে আমাদের পার্লামেন্টে, যেটা আমরা ভয় করি যে আমাদের লোকের ফাইন্যান্সিয়াল বা অন্যান্য লোভ লালসা ব্রিটিশের চেয়ে বেশি, আমাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্স কম, ফলে আমরা সেখানে যেতে পারি না, আমরা ভট করে পয়সা বিক্রি হয়ে যায়। ইন্ডিয়াতেও সেটা আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে। ফলে এটাকে রেস্ট্রিকশন করলে 1/3 যদি হতে হয় তাহলে আমি একদিকে দিতে পারবো। এটাতে করে কিন্তু পার্লামেন্ট ফ্লেক্সিবল থাকবে। অ্যাট দ্য সেম টাইম হর্স ট্রেডিং সহজ হবে না, কারণ 1/3 না হলে আমি যদি কোনো একটা লোককে একটা বিলের পক্ষে ভোট দিতে চাই, তাহলে একজনকে আনলে হবে না, একসঙ্গে দলের 30 জন থাকলে 10 জনকে কিনতে হবে। এবং সরকারি দলের এগেইনস্টে যদি নো কনফিডেন্স আনতে চাই, 151 যদি হয়, তাহলে তাকে কমসে কম তার থেকে আমার ওই 1/3 মানে 51 জন লোককে আমার ছুটিয়ে আনতে হবে, হুইচ ইজ ডিফিকাল্ট। এটা ইন্ডিয়াতে কাজ করছে, এই জন্য আমি এটা সাপোর্ট করেছি, এটার জন্য আমি প্রস্তাব দিয়েছি।